Sir, sir, हेलो। जी सर। हाँ हाँ। স্যার রেফারেন্স ইলেকট্রোডটা কি আরেকবার একটু এক্সপ্লেন করা যাবে? কোনটা রেফারেন্স ইলেকট্রোড? রেফারেন্স ইলেকট্রোড, জি স্যার। আচ্ছা, রেফারেন্স ইলেকট্রোড হচ্ছে যে তুমি যে কোনো একটা ইলেকট্রোডকে যদি কনসিডার করো যে বা যে কোনো একটা হাফ সেল বানিয়েছো, যেমন আমরা গত ক্লাসে পড়েছি যে হাউ টু কনস্ট্রাক্ট এ হাফ সেল। দ্যাট মিন্স ইফ এনি electrode is immersed into its electrolytic solution, then the resulting system is called half cell. তাহলে এই যে হাফ সেলটা বানিয়েছো তার পটেনশিয়াল কত যদি বের করতে চাও, then you need to connect it with cell, and from the cell potential, if we subtract the known electrode potential, then you will get the potential of unknown electrode. That known electrode is considered as reference electrode, and there are two types of reference electrode. One is with electrode potential 0, that is considered as other one with specific value, which is considered as secondary reference electrode, like Calomel electrode. তাহলে এটাই আমরা পড়েছিলাম যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন রিঅ্যাক্টর সি, এটা হচ্ছে প্রাইমারি রেফারেন্স, আর একটা হচ্ছে সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড, এটা হচ্ছে কালামেল ইলেকট্রোড। ক্যালামেল ইলেকট্রোডে অ্যানোডে রিডাকশন করতে হবে। কালামেল ইলেকট্রোডে হচ্ছে অ্যানোডে অক্সিডেশন হবে whenever it is acting as anode, then the mercury metal will lose electron to form mercury plus, and whenever it will act as cathode, then the reverse reaction will take place. Mercury plus will be converted into mercury. Okay. ওই যে অ্যানোডে সিএল মাইনাস কোনটা? ক্লোরিন মাইনাস। আচ্ছা, ক্লোরিন মাইনাস হচ্ছে এটা ইলেকট্রোলাইটিক সিস্টেম থেকে আসছে। এই যে পটাশিয়াম ক্লোরাইড সলিউশন ইউজ করা হয়েছে, এটা ক্লোরিনটা মাইনাস হিসেবে থাকবে। স্যার রেফারেন্স ইলেকট্রোডে আমরা আপনার একটা এক্সাম্পলের মধ্যে লিখেছিলাম যে আপনার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড জিঙ্কের জন্য হচ্ছে +0.76 B পেয়েছিলাম। হ্যাঁ, যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড হচ্ছে অলওয়েজ জিরো, ওর পটেনশিয়াল অলওয়েজ জিরো। ওর সাথে তুমি যদি জিঙ্কে কানেক্টেড করো তাহলে আসবে জিঙ্কেরটা +0.76, ওর সাথে কপারকে কানেক্ট করো আসবে হচ্ছে 0.34। মানে ওরটা যেহেতু জিরো, তাহলে ওর সাথে যাকেই কানেক্ট করবে অ্যাকচুয়াল পটেনশিয়ালটা শো করবে সে। ওকে। ওকে স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ copper is 0.34 volt. Explain. হ্যাঁ, এটা হচ্ছে যে যে কোনো মেটালের ইলেকট্রোড পটেনশিয়াল এত যদি এক্সপ্লেন করতে বলে তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়ালের ডেফিনিশনটা লিখবো। ডেফিনিশনে কি বলা হয়েছে যে whenever any electrode is placed into its electrolytic solution, then the resulting force will be considered as the potential develops at the electrode is called electrode potential. ইলেকট্রোড পটেনশিয়ালের ডেফিনিশন যদি মনে রাখো, তাহলে যদি তোমাকে কোনো একটা এলিমেন্টের জন্য যদি বলে জিঙ্কের জন্য এত কেন, তাহলে এখানে ইলেকট্রোডের নাম জিঙ্ক বসাই দিবা যে when a piece of zinc is placed into its electrolytic solution, যদি স্ট্যান্ডার্ড বলে তাহলে কনসেন্ট্রেশনটা বলতে হবে 1 মোলার, then the potential that develops at the surface of the electrode is 0.76 volt. মানে যখন আমরা স্ট্যান্ডার্ড স্টেটে বলবো তখন আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালুটা শো করতে হবে। 25 degree Celsius, 1 atm pressure, and 1 molar concentration. Okay. Okay, sir. আচ্ছা, তাহলে আমাদের সেল রিপ্রেজেন্টেশন হয়েছিল। আজকে তাহলে আমরা ইলেকট্রোড ইএমএফ ক্যালকুলেশনে আমরা চলে যেতে চাচ্ছি।
তাহলে এখানে হচ্ছে যে ক্যালকুলেশন অফ ইএমএফটা হচ্ছে আমরা মনে হয় হ্যাঁ এই যে এটা হবে ইএমএফ এন্ড ক্যালকুলেশন So আমার একটা EMF কোশ্চেন ছিল means সরি স্যার একটু হ্যাঁ দেখতে বলো। স্যার ই ডট ইউ ডট পি ই ডট কে ডট পি এর ফুল ফর্মটা স্যার E dot U dot পি স্যার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রোড উইথ আননোন পটেনশিয়াল এই যে এখানে ছিল ইলেকট্রোড উইথ আননোন পটেনশিয়াল ইলেকট্রোড উইথ নোন পটেনশিয়াল তাহলে নোন আর আননোন কে কানেক্ট করলে আমরা একটা সেল কমপ্লিট হবে তাহলে এই সেলের পটেনশিয়াল থেকে নোনটাকে সাবট্রাক্ট করলে আমরা আননোনটাকে পেয়ে যাব ধন্যবাদ স্যার ঠিক আছে ওকে তাহলে আমরা ইএমএফ পড়বো ইএমএফ এর ফুল ফর্মটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স এটা ডেফিনিশন হিসেবে ইম্পর্টেন্ট আমরা অনেকগুলো ডেফিনিশন এখানে দেখেছি যে কোনো একটা আমরা বলতে পারি যে it is the potential difference between two electrodes for which we know that electricity or electron flows in a circuit so it is called EMF or electromotive force and we can calculate electromotive force using any of these three equations so we know that anode is the compartment where oxidation takes place and cathode is the compartment where reduction takes place. So potential of anode and cathode will be the cell potential. Or we know that cathode is the compartment where reduction takes place and reduction and oxidation is just opposite case. That's why reduction potential can be converted into oxidation potential by changing the sign. In that case, we can say that it is the oxidation potential difference between anode and cathode. And anode is oxidation, so we can also change its sign minus anode reduction. So it can be considered as reduction potential difference between cathode and anode. আমরা তিন ভাবেই ক্যালকুলেশনটা করতে পারি যে কোনো একটা ইকুয়েশন তুমি ইউজ করতে পারো বাট আমরা সাধারণত প্রথম ইকুয়েশনটা ইউজ করি কারণ এটা ভুল হয় না কারণ সবাই আমরা জানি যে অ্যানোডে অক্সিডেশন হয় আর ক্যাথোডে রিডাকশন হয় তাহলে যেখানে যা হচ্ছে তার পটেনশিয়ালটা অ্যাড করে দিলেই আমরা পেয়ে যাব সেল পটেনশিয়াল তাহলে এরকম একটা সেল তোমাকে দিয়ে দিবে দিয়ে বলবে যে ক্যালকুলেট ইটস ইলেকট্রোড পটেনশিয়াল অর ইএমএফ তাহলে ইন দ্যাট কেস আমরা কি করব আমরা ছবির দিকে তাকালেই বুঝতে পারবো যে কে অ্যানোড কে ক্যাথোড অথবা সেল রিপ্রেজেন্টেশন গতদিন যেটা শিখেছো সেখান থেকে তুমি বুঝতে পারছো যে অ্যানোড ইজ জিঙ্ক cathode is nickel. In that case, oxidation potential of zinc plus reduction potential of nickel. This summation will give you the cell potential. তাহলে এখান থেকে আমরা ইনট সেলটা বের করতে পারবো হ্যাঁ বলো হ্যালো স্যার লাস্টে কি বললেন যে যে সেলের আমাদেরকে যে কোনো একটা সেলের ছবি এঁকে দিয়ে বলবে যে এটার পটেনশিয়াল বের করো অথবা এরকম সার্কিট দিয়ে বলবে এটার পটেনশিয়াল বের করো যেমন আমরা যদি প্রথম এক্সাম্পলে যাই এখানে বলছে যে এই ছবিটা দিয়ে বলছে যে ক্যালকুলেট দ্য ইএমএফ এন্ড ডিসকাস অ্যাবাউট দ্য পসিবিলিটি অফ দিস কনস্ট্রাকশন এস অর স্পন্টেনিটি তাহলে এখন আমরা কি করব যে ছবির দিকে তাকালেই বুঝতে পারছি জিঙ্ক হচ্ছে অ্যানোড আয়রন হচ্ছে ক্যাথোড তাহলে জিঙ্কের জন্য অক্সিডেশন পটেনশিয়াল আর এটার জন্য রিডাকশন পটেনশিয়াল কে অ্যাড করলেই আমরা পেয়ে যাব সেল পটেনশিয়াল তাহলে পটেনশিয়াল মেমোরাইজ করতে হবে না কোশ্চেনে দেওয়া থাকবে তাহলে আমরা জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল নিব এন্ড এখানে আমরা দেখছি জিঙ্কের জন্য অক্সিডেশন পটেনশিয়ালটাই দেওয়া আছে কারণ গতদিন শিখেছো যে আগে এলিমেন্ট পরে আয়ন থাকলে বুঝতে হবে এটা অ্যানোডিক অর অক্সিডেশন পটেনশিয়াল তাহলে দুইটার জন্যই কিন্তু অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া আছে কিন্তু সার্কিট বলছে জিঙ্কের জন্য নিতে হবে অক্সিডেশন আয়রনের জন্য নিতে হবে রিডাকশন তাহলে অক্সিডেশন পটেনশিয়ালের সাইন চেঞ্জ করলেই কিন্তু এটা রিডাকশন পটেনশিয়ালে কনভার্ট হয়ে গেল তাহলে আমরা পাচ্ছি যে এই সার্কিটের জন্য ইনট সেলের ভ্যালু হচ্ছে +0.32 তাহলে এইভাবে আমরা বুঝতে পারছি যে ওভারঅল ইএমএফ অফ দিস সেল ইজ +0.32 ভোল্ট which is positive which means that the process is spontaneous or the construction is possible কারণ এখানে আমরা জানি যে গত সেকেন্ড লেকচারে পড়ে আসছি ইন বিটুইন টু ইলেকট্রোড
electrode with higher oxidation potential should be anode. And if we see the construction, then we can say that zinc is considered as anode. That means circuit connection is okay, and that's why its potential will be plus. ঠিক আছে? স্যার মাইনাসটা কেন করলেন? হ্যাঁ, আমরা জানি যে অক্সিডেশন আর রিডাকশনের মধ্যে কি হচ্ছে, যে শুধু সাইন চেঞ্জ। অক্সিডেশনটা হচ্ছে মাইনাস ইলেকট্রন, রিডাকশনটা হচ্ছে প্লাস ইলেকট্রন। তাহলে মাইনাস রিডাকশন মানেই তো অক্সিডেশন, তাই না? তো তাহলে দেখা যাচ্ছে যে অক্সিডেশন ভ্যালুকে যদি রিডাকশনে কনভার্ট করতে চাও, সাইনটা চেঞ্জ করো, রিডাকশনকে অক্সিডেশনে কনভার্ট করো, সাইনটা চেঞ্জ করে দাও। ওকে, তাহলে আমরা কি নেক্সট ক্যালকুলেশনে যেতে পারি? ক্যালকুলেশন 2। তাহলে আমরা দুইটা সার্কিট দিয়েছি, তাহলে দেখো তো দুইটা সার্কিটের ইএমএফ ক্যালকুলেশন করো এবং বলেছে is it possible to run an electrical device which requires 2 volt of current using the above cell? দুইটার ইএমএফ মোর হলে বুঝতে হবে নো, আবার একটা ইয়েস হতে পারে, একটা নো হতে পারে। Sir, কিছু মানে EMF পজিটিভ হওয়ার পর যদি আমরা নেগেটিভ আসবে, কারণ নেগেটিভ আসার তো কোনো সুযোগ নাই, Okay, sir. কারণ তুমি যার পটেনশিয়াল বেশি তাকে তো অ্যানোড যদি কনসিডার করো তাহলে তো ডেফিনেটলি এটা পজিটিভ আসবে। আর যদি তুমি রং কানেকশন ইউজ করো, যে এখানে যেমন তোমাকে একটা সার্কিট দিয়ে দিয়েছে, সার্কিট দিয়ে বলছে এটার ইএমএফ বের করো, তাহলে এখন ওরা সার্কিটটা ভুলও দিতে পারে, তাহলে তোমার ইএমএফটা নেগেটিভ আসতে পারে। তাহলে তখন তোমাকে জাস্টিফিকেশন দিতে হবে যে why the value is negative. In that case you need have to mention that the circuit connection is wrong. Yes, sir. Okay, তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো যে কাটটা কি আসে, দুইটাই তো পজিটিভ আসে। দুইটাই পজিটিভ আসে, কিন্তু দুইটা দিয়ে কি একটু ডিভাইস বেশি। রান করবে? দ্বিতীয়টাই হবে। ওকে, তাহলে প্রথমটা ইএমএফ 3 ভোল্ট, পরেরটা আসছে 0.5 ভোল্ট, তাহলে আমরা চাচ্ছি 2 ভোল্ট। তাহলে আমাদের হচ্ছে কি হবে, সেকেন্ড ডিভাইসটা কাজ করবে না, সেকেন্ডটা দিয়ে আমরা ইলেকট্রিক ডিভাইস রান করতে পারবো না। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার সেকেন্ডটা কেন কাজ করবে না? কারণ সেকেন্ডটাতে তো ইএমএফ এর ভ্যালু আসছে 0.58 ভোল্ট, আর তুমি যে ডিভাইস রান করতে চাচ্ছ সেই ডিভাইস রান করতে কতটুকু ইলেকট্রিসিটি লাগবে? 2 ভোল্ট। বলা আছে না, is it possible to run an electrical device sir. which requires 2 volts? ওকে, তাহলে এটাতে দেখো তো ইএমএফ ক্যালকুলেশন কি আসে। কারণ আমরা যেটা বলি যে ক্যালকুলেটর থাকলেও চলে, ইভেন চ্যাপ্টার 4 এ ম্যাথ করতে ক্যালকুলেটর লাগে না যদি অ্যাডিশন এন্ড সাবট্রাকশন পারি। 1.32 1.32 প্লাস অর মাইনাস? প্লাস। এটা আসবে -2 ভোল্ট, because copper is anode and aluminum is cathode by circuit connection, and copper oxidation potential is given, aluminum reduction potential required, but it is oxidation given, so cell EMF is -2 volt. স্যার উল্টা করছে। হ্যাঁ, যে তাহলে আমাদেরকে যখন সার্কিট দিয়ে দিবে তখন ক্যালকুলেশন করলে ইএমএফ নেগেটিভ আসতে পারে, এটা তার প্রুফ। তাহলে কেন নেগেটিভ আসছে, তার কারণ আমাদের নলেজ বলছে যে অক্সিডেশন পটেনশিয়াল অফ অ্যালুমিনিয়াম ইজ হায়ার দেন কপার, so aluminum should be anode, but the circuit shows that it is considered as cathode, so it is wrong. That's why we are getting reverse results. ঠিক আছে স্যার হ্যাঁ, স্যার বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যালো,
হ্যালো, শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। না, প্রশ্ন করছিলে কি কি? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই, টাইপ 2। একটু তাহলে প্রিভিয়াস হ্যাঁ, রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড প্লাস। কোনটা? আচ্ছা না স্যার, জি স্যার ঠিক আছে। আচ্ছা, টাইপ 2 হচ্ছে যে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল অফ অ্যালুমিনিয়াম এন্ড জিঙ্ক আর এত এত, কনস্ট্রাক্ট দ্য সেল এন্ড ক্যালকুলেট ইএমএফ। তার মানে এই পর্যন্ত যে ম্যাথ গুলো করেছো তোমাকে সার্কিট দিয়েই দিয়েছিল, তোমার শুধুমাত্র অ্যানোড ক্যাথোড পটেনশিয়াল যোগ করে আমরা ইএমএফ ক্যালকুলেশন করেছি। বাট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সার্কিট তোমাকে বানাতে হবে যে কনসিডারিং the EMF of the electrode, you need to consider which one will be anode and which one will be cathode. Then you need to represent the cell that you have learned in your last lecture. And then finally, you have to go to the calculation for EMF. তার মানে লেকচার 2 তে আমরা শিখেছি যে অ্যানোড ক্যাথোড কিভাবে কনসিডার করা হয়, লেকচার 3 তে শিখেছি যে কিভাবে সেল রিপ্রেজেন্ট করতে হয়, আর আজকে শিখলাম আমরা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তিনটা কনসেপ্টকে অ্যাপ্লাই করলে আমরা এখানে চলে আসতে পারি। দেখা তো ঠিক আছে কিনা? ওকে, বুঝছি এটা। Yes, sir. ওকে, তাহলে এখানে আমরা এক্সাম্পল 2 যদি চিন্তা করি যে ম্যাগনেসিয়াম এন্ড জিঙ্ক, তাহলে এখানে অ্যানোড কে হবে? সিলভার। ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, কারণ এখানে পটেনশিয়াল দেওয়া আছে রিডাকশন স্কেলে। ওকে, আমরা জানি যে যার অক্সিডেশন পটেনশিয়াল বেশি সে অ্যানোড, তাহলে এটা তো রিডাকশন পটেনশিয়াল দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে যে রিডাকশন পটেনশিয়াল 2.3 মাইনাস, তাহলে এটার অক্সিডেশন পটেনশিয়াল হবে প্লাস 2.3, তাহলে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, তাহলে আমরা সেল পটেনশিয়াল পেয়ে যাব। ঠিক আছে কিনা? সেলটা কনস্ট্রাক্ট করতে হবে না? হ্যাঁ, সেলটা কনস্ট্রাক্ট করতে হবে, কারণ সেল কনস্ট্রাক্ট ছাড়া তো তুমি ক্যালকুলেশন করতে পারবে না। তোমার ইলেকট্রোড পটেনশিয়াল জানতে হবে, সেটা থেকে তুমি অ্যানোড ক্যাথোড যদি সার্কিট না দিয়ে দেয়, অ্যানোড ক্যাথোড কনসিডার করে সার্কিট সেল কনস্ট্রাক্ট করে তারপর ইএমএফ ক্যালকুলেশন করবে। আর যদি তোমাকে সার্কিট ডাইরেক্টলি দিয়েই দেয় তাহলে তার কনস্ট্রাকশনের কোনো ঝামেলা নাই, সরাসরি ম্যাথে চলে আসতে হবে। আমি ভাবছি যে স্যার সেলটা বানাতে হবে। ওকে, না, কনস্ট্রাক্ট দ্য সেল বলতে যে এই যে এটা সেল রিপ্রেজেন্টেশন, কনস্ট্রাক্ট দ্য সেল মানে হচ্ছে আমরা ওই যে ইলেকট্রোড বিকার টিকার দিয়ে ছবি আঁকবো না কিন্তু। ওকে, তো তাহলে এখানে বলা হচ্ছে যে কনস্ট্রাক্ট দ্য সেল ইউজিং দ্য ইলেকট্রোডস গিভেন হিয়ার টু গেট ইএমএফ 2 ভোল্ট। তাহলে এখানে তিনটা ইলেকট্রোড দেওয়া হয়েছে, তিনটা ইলেকট্রোড দিয়ে আমাদেরকে সেল কনস্ট্রাক্ট করতে হবে, এবং কোন কোন কনস্ট্রাকশনে আমরা 2 ভোল্ট পাবো সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা তো জানি যে এখানে কম্বিনেশন অ্যালুমিনিয়ামের সাথে আয়রন দিতে পারি, অ্যালুমিনিয়ামের সাথে কপার দিতে পারি, আয়রনের সাথে কপার দিতে পারি। তার মানে দেখা যাচ্ছে যে এখানে কয়েকটা পসিবিলিটি আছে, এবং কয়েকটা পসিবিলিটি চেক করে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম কপার কম্বিনেশনে আমরা 2 ভোল্ট ইলেকট্রিসিটি পাচ্ছি। ওকে, তার মানে এখানে দেখা যাচ্ছে যে এটা হায়ার অ্যাবিলিটির ম্যাথ, যে এখানে সরাসরি কনস্ট্রাকশন করে ইএমএফ চাই নাই, যে তুমি এই তিনটা দিয়ে তুমি অ্যালুমিনিয়াম আয়রন কম্বিনেশন, অ্যালুমিনিয়াম কপার কম্বিনেশন, আয়রন অ্যালুমিনিয়াম, আয়রন কপার, কপার অ্যালুমিনিয়াম, কপার আয়রন, এরকম ভাবে তুমি সেলগুলো কনস্ট্রাক্ট করে বুঝতে হবে যে কোনটাতে 2 ভোল্ট পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা কম্বিনেশনে 2 ভোল্ট আসছে না, এই দুইটা কম্বিনেশনে দেখা যাচ্ছে যে 2 ভোল্ট পাচ্ছে। কপারে কেন জানি স্যার আমরা সাইডটা উল্টে দিলাম। হ্যাঁ, কপারেরটা এখানে তো সবারটাই হচ্ছে অ্যানোডিক পটেনশিয়াল দেওয়া আছে, কিন্তু আমার সার্কিটে তো কপার অ্যানোড
না, কপারের রোল তো ক্যাথোড, তাহলে তো সাইন অপোজিট হবে। ঠিক আছে, স্যার বাকিগুলো কম্বিনেশন কি করে দেখাতে হবে না? বাকিগুলো না দেখালেও চলবে, কারণ তুমি তো এখানে একটাই যদি পসিবল হয় তাহলে দরকার পড়ছে না যে তুমি সরাসরি বলে দিচ্ছ যে এটাই শো করে দিয়েছো। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট আমরা টাইপ 3 তে যাচ্ছি, যে ডিসকাস দ্য পসিবিলিটি অফ দ্য ফলোইং সেল রিঅ্যাকশন। তাহলে আমরা জানি যে সেলের পসিবিলিটির সাথে সেল রিঅ্যাকশনেরও পসিবিলিটি আছে, কারণ লাস্ট লেকচারে আমরা শিখে আসছি যে from the cell reaction we can construct the cell, and if we know the cell we can find out its EMF. So from this reaction we can see zinc is oxidized, so this is anodic compartment, and nickel is reduced, so it is cathodic compartment. And the potential of zinc nickel given, from which we can calculate the cell EMF. তাহলে চেক করে দেখো ঠিক আছে কিনা। এটা পরে কি কিছু দেখেছিলাম? কোনটা? না, এটা পরেরটা আমরা দেখাই নাই, এটা আমরা বুঝতে পারছি কিনা যে আমরা যদি সেল রিঅ্যাকশন জানি অথবা ইলেকট্রন পটেনশিয়াল জানি, অথবা আমাদেরকে যদি সার্কিট দিয়ে দেয়, সামহাও তোমাকে সার্কিটটা জানতে হবে। এটা প্রশ্নে সরাসরি দিতে পারে, ছবি এঁকে দিতে পারে, ইলেকট্রন পটেনশিয়াল থেকে কনস্ট্রাক্ট করা যেতে পারে, রিঅ্যাকশন থেকে কনস্ট্রাক্ট করা যেতে পারে। এগুলো যদি হয়ে যায় তাহলে আমরা সরাসরি ইএমএফ ক্যালকুলেশন করতে পারি, অ্যানোডিক অক্সিডেশন প্লাস ক্যাথোডিক রিডাকশন, এটা ফলো করে। তাহলে এখানে আমরা সেম জিনিসটাই দেখিয়েছি, যে আরেকটা এক্সাম্পল, যে in between aluminum and magnesium we can see aluminum is working as anode and magnesium is acting as aluminum by reaction is anode and by reaction magnesium is cathode. তাহলে এই রিঅ্যাকশন অনুসারে আমরা ইএমএফ বের করে দেখেছি যে এটা নেগেটিভ আসছে, বাট আগের রিঅ্যাকশন অনুসারে ইএমএফ পজিটিভ আসছে। তাহলে পজিটিভ আসলে আমরা বলবো যে সেলটা পসিবল, আর যদি ইএমএফ নেগেটিভ আসে তার মানে বুঝতে হবে যে সেলটা পসিবল না। আর সেল যদি পসিবল না হয় রিঅ্যাকশনটাও পসিবল না। এবং কেন পসিবল না, কারণ খুঁজলে ওই একটা জিনিসই পাবে, সেটা হচ্ছে যে যেটা অ্যানোড রাখার কথা ছিল তাকে ক্যাথোড চিন্তা করা হয়েছে। The potential shows that aluminum should be cathode here, magnesium is anode, but the reaction considered oppositely. Okay. তাহলে আমাদের এখানে টোটাল 4টা টাইপের ম্যাথই আছে, এটাই আমাদের লাস্ট টাইপ। এটাকে আমরা বলছি নার্নস ইকুয়েশন বেসড ম্যাথ, কারণ এই পর্যন্ত যে ম্যাথগুলো করেছো সবগুলোই কিন্তু স্ট্যান্ডার্ড স্টেটে ছিল, এবং গত ক্লাসে আমরা পড়েছি স্ট্যান্ডার্ড স্টেট মিন্স it should be 25 degrees Celsius, 1 atm pressure, and concentration 1 molar. But here you can see the concentration of electrolyte is not 1 molar, and the temperature is not 25 degrees Celsius. That means it is not a standard cell, it is a random cell. So for random construction, we have an equation known as Nernst equation, through which you can calculate the potential of any random cell, where it is stated that E cell equals to inert cell minus RT by NF ln concentration of product by concentration of reactant. তাহলে যখনই র্যান্ডম স্টেটে দিবে তোমাকে কিন্তু বলবে না যে এটা নার্নস ইকুয়েশন দিয়ে করো, তোমার কাছে বলবে ক্যালকুলেট ইএমএফ। বাট যদি স্ট্যান্ডার্ড না দেখি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সেল রিঅ্যাকশনটা লিখতে হবে ব্যালেন্স করে, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। তারপর আমাদেরকে এই সেল রিঅ্যাকশনটা দেখতে হবে হাউ মেনি ইলেকট্রন চেঞ্জেস টেকস প্লেস। 2টা ইলেকট্রন চেঞ্জ হয়েছে। কেন 2টা ইলেকট্রন লাগবে? কারণ এই যে ইকুয়েশনে এন আছে, এনটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বোঝাবে। এই যে দেখো যে ডান দিকে আমরা দেখেছি 2 ইলেকট্রন and ln concentration of product, তাহলে এই রিঅ্যাকশনটা শো করছে যে প্রোডাক্ট হচ্ছে আয়রন, তার মানে ferrous sulfate concentration will be considered as concentration of product and copper sulfate concentration will be considered as concentration of reactants. তাহলে এইভাবে আমরা এটাকে কনসিডার করব।
তাহলে ফার্স্ট অফ অল আমাদের এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা কলেজ লেভেল বা অ্যাডমিশন টেস্টে বেশি আসে। আমাদেরকে খেয়াল করতে হবে যদি টেম্পারেচার এবং কনসেন্ট্রেশন স্ট্যান্ডার্ড স্টেটে না থাকে, তাহলে প্রথম কাজ আমরা ব্যালেন্স ইকুয়েশন লিখবো। কেন লিখবো? আমরা দেখবো যে কয়টা ইলেকট্রন লুজ অর গেইন করছে, এটা ব্যালেন্স করে লিখতে হবে। দ্যাট ইজ এন, আমাদের ইকুয়েশনে এন আছে। আর কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, রাইট হ্যান্ড সাইডে যে ইলেকট্রোলাইট গুলো থাকবে তার কনসেন্ট্রেশন প্রোডাক্ট মোল নাম্বার পাওয়ার, আর রিঅ্যাক্ট্যান্ট মোল নাম্বার পাওয়ার। তাহলে এটা যদি আমরা ইনপুট দেই তাহলে আমাদের টার্গেট ইকুয়েশন চলে আসবে। ই সেল সমান ই নট সেল, ই নট মানে অ্যানোডিক অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোডিক রিডাকশন মাইনাস আর মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি টেম্পারেচার, এফ ফ্যারাডে কনস্ট্যান্ট, আর দেন ইনপুট দিতে হবে। তাহলে দেখো টাইপ 4। হ্যাঁ বলো। স্ট্যান্ডার্ড সিস্টেমের জন্য তিনটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, যে স্ট্যান্ডার্ড স্টেটের জন্য আমরা টাইপ 1 2 3 করেছি, ওখানে দেখো খেয়াল করে কোশ্চেনে টেম্পারেচার এবং কনসেন্ট্রেশন নিয়ে কোনো কথাই বলা নেই। কিন্তু যখনই কনসেন্ট্রেশন দিয়ে দিচ্ছে যেটা 1 মোলার না, তাহলে বুঝতে হবে এটা নানস্ট ইকুয়েশন দিয়ে আসতে হবে। সাথে সাথে তোমাকে ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে, তারপরে এটাতে ইনপুট দিলেই চলে আসবে। জাস্ট একটা স্টেপ বেশি করতে হচ্ছে। ওকে, স্যার ব্যালেন্সড ইকুয়েশন স্যার এর ভ্যালুটা কিভাবে বুঝলাম? হ্যাঁ হ্যালো বলো। স্যার এই যে স্মল লেটার হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি একটু শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট ক্যালকুলেশন হচ্ছে এটা, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম। তাহলে আমাদের চ্যাপ্টারও শেষ, আমাদের ম্যাথও শেষ, আমাদের ডিসকাশনও শেষ। তাহলে এই ম্যাথটা যদি আমরা পারি তাহলে দেখা যায় যে নানস ইকুয়েশনের আর কোনো প্রবলেম থাকে না। তার কারণটা হলো যে এখানে দেখা যাচ্ছে যে আগের ম্যাথ যেটা করেছিলাম মোল নাম্বারটা কিন্তু 1 মোল 1 মোল ছিল, এখানে কিন্তু মোল নাম্বারে একটা ভেরিয়েশন আছে, 3 মোল ম্যাগনেসিয়াম এন্ড 2 মোল অ্যালুমিনিয়াম। ওকে, তাহলে এখানে দেখো যে ক্যালকুলেশন করে আমরা সলভটা দেখো তো বুঝছো কিনা। সলভটা বুঝতে পারি কিনা। হ্যালো, ওকে, কোনো কোশ্চেন আছে এটাই? ওকে, তাহলে আমাদের ইএমএফ ক্যালকুলেশনে এই চারটা প্রসেস ছিল। তাহলে চারটা প্রসেসে মেইনলি আমরা দেখেছি যে কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়। স্যার মিউট। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে ক্যালকুলেশন বলছে যে আমাদেরকে এটা 0.35 0.6, তার মানে এটা স্ট্যান্ডার্ড স্টেট না, এটাও স্ট্যান্ডার্ড না। তাহলে আমরা কি করব যে এখানে আগে সেল রিঅ্যাকশনটা লিখে নিব ব্যালেন্স করে, তারপরে আমরা ইকুয়েশনে ইনপুট দিব। এখানে আমরা দেখছি যে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ হচ্ছে 6, তার মানে এন এর ভ্যালুটা 6 বসাবো। আর কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট 3 মোল, তার মানে ম্যাগনেসিয়াম সালফেটের উপরে পাওয়ার আসবে 3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 2 মোল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাওয়ার 2। তাহলে এখানে ইনপুট দিলে আমরা ক্যালকুলেশন করতে পারছি আশা করি। ইয়েস স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের শেষ ম্যাথ যেটা, যে সাধারণত এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি 4 মার্কের কোশ্চেন হিসেবে আসছে এই ম্যাথগুলো, সিলেকশন অফ কন্টেইনার। তোমাকে বলে দিবে যে ক্যান উই কিপ আ পার্টিকুলার সলিউশন ইন আ পার্টিকুলার কন্টেইনার। যেমন এখানে বলছে ফেরাস সালফেট। হ্যালো, আগের ম্যাথটাতে স্যার হ্যাঁ স্যার 30°C যে বলছেন, যদি বলা না থাকে তাহলে কি 25 ধরে নিব? হ্যাঁ, না বললে 25 ধরে নেব। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্যান উই কিপ ফেরাস সালফেট ইন কপার কন্টেইনার, অথবা ক্যান উই কিপ জিঙ্ক সালফেট ম্যাগনেসিয়াম কন্টেইনার, যে কোনো একটা কেমিক্যাল যে কোনো একটা কন্টেইনার বলবে, এবং সেই দুইটার
ইএমএফ এর ভ্যালু দিয়ে দিবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, স্টেপ 1 হচ্ছে ইএমএফ এর ভ্যালু থেকে সেল কনস্ট্রাক্ট করতে হবে, তারপর ইএমএফ টা বের করতে হবে। তাহলে আমরা জানি যে যদি কোনো ইলেকট্রোড অ্যানোড হিসেবে কাজ করে, তাহলে আমরা জানি অ্যানোড ইজ দ্য কম্পার্টমেন্ট ওয়্যার করোশন টেকস প্লেস। তার মানে কোনো একটা কন্টেইনার যদি অ্যানোড হিসেবে কাজ করে, তাহলে কি সেখানে কোনো কেমিক্যাল রাখা যাবে? তাহলে দেখো যে এখানে আমরা দেখেছি যে ফেরাস সালফেটকে আয়রন কপার কন্টেনারে রাখতে চাচ্ছি, তার মানে এখানে আয়রন তো কাজ করছে হচ্ছে কন্টেনার হিসেবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে বলেছে যে কপার কন্টেনার, কপার হচ্ছে কিন্তু ক্যাথোডে আছে, তাহলে ক্যাথোডে কিন্তু কখনোই লস হয় না। উই নো দ্যাট corrosion takes place only at anode, and cathode is the compartment where material deposited, and that's why we know that cathodic compartments will not corrode. That's why we can keep this solution in copper container. But if the question comes, can we keep copper sulfate in iron container, then the result will be opposite. We cannot keep copper sulfate in iron container because iron will work as anode. তাহলে কন্টেনার সিলেকশনে আমাদেরকে সবসময় দেখা যাচ্ছে যে দুইটা, এই যে ক্যান উই কিপ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইন ম্যাগনেসিয়াম কন্টেনার, তাহলে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম দুইটার ইএমএফ দিয়ে দিবে, আমরা ইএমএফ থেকে সেল কনস্ট্রাক্ট করব এবং খেয়াল করব কন্টেনারটা ম্যাগনেসিয়াম, কন্টেনারটা যদি অ্যানোড হয় তাহলে বুঝতে হবে রাখা যাবে না, আর কন্টেনারটা যদি ক্যাথোড হয় তাহলে বোঝা যাবে রাখা যাবে। তাহলে যাবে এবং যাবে না এই বিষয়টা কি আমরা ক্লিয়ার করতে পেরেছি? স্যার স্যার আমার একটা কোশ্চেন স্যার, হুম। আমরা তো এটা সেল কনস্ট্রাকশনের মাধ্যমে বোঝা যায় যে কোনটা কোন কন্টেনারে রাখা Yes, যাবে অথবা yes. না, তাই না স্যার? যে আমরা EMF কনস্ট্রাকশনটা করলেই কিন্তু বুঝে যেতে পারছি কোথায় রাখা যাবে যাবে না, আর ইএমএফ বের করাটা জাস্ট ফর্মালিটিস, যে বলা যায় একটা সেকেন্ডারি প্রুফ, যেটা যে সেল ইএমএফ পজিটিভ মানে এটা স্পন্টেনিয়াস হবে, তাহলে এটার ইস্যুটা আমরা ক্লিয়ার করতে পারছি। ওকে, ওকে লাস্ট ম্যাথটা একটু দেখি। হ্যাঁ স্যার এখানে তো অ্যালুমিনিয়াম ক্যাথোড হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্যাথোড, কিন্তু আমার কন্টেনার তো ম্যাগনেসিয়ামের, আচ্ছা কন্টেনার তো ম্যাগনেসিয়ামের না। স্যার বুঝতে পারছি। তার মানে তো ম্যাগনেসিয়াম এখানে অ্যানোডের রোল প্লে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে এই হলো মোটামুটি আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা বলবো যে আজকের ক্লাসে যা পড়লাম, অ্যাকচুয়ালি দেখবে যে যতগুলো সিকিউ আসছে এটার সবগুলো আজকের ক্লাসের ম্যাথস, অথবা একদম লেকচার 1-এ ফ্যারাডেজ লর যে ম্যাথ পড়েছি। তার মানে শুধু ম্যাথ গুলো করলেই এই চ্যাপ্টারের সিকিউ সি আর ডি দুইটাই কনফার্ম। আর এর মাঝখানে আমরা যা পড়েছি সেটা কিন্তু হচ্ছে রিডিং পড়তে হবে, কারণ খেয়াল করে দেখেছো যে আজকের ক্লাসে ম্যাথ করতে গেলে তোমাকে বুঝতে হবে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে, এটা লেকচার 2-তে পড়েছো। সেল কনস্ট্রাকশনটা শিখতে হবে, সেল রিঅ্যাকশনটা শিখতে হবে, সেল রিঅ্যাকশন থেকে সেল কনস্ট্রাকশন শিখতে হবে। এই পার্টগুলোর জন্য কিন্তু মাঝখানে ডিসকাশন গুলো আমরা করেছি। তাহলে এগুলো জানা হয়ে গেলে তাহলে দেখা যাবে যে এক্সামের জন্য শুধু 5টা 6টা ম্যাথ করলেই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট। কারণ ফ্যারাডেজ ল তো W = ZIT দিয়ে শেষ, আর এখানে তো আমরা দেখেছি যে টাইপ 1 2 3 4 3 পর্যন্ত শুধুমাত্র সেল অ্যাড করে দিলেই হয়। 4 নাম্বারে গিয়ে নান্স ইকুয়েশন, আর 5th নাম্বারটাও আমরা জানি যে ইএমএফ এর জেনারেল ক্যালকুলেশন। স্যার এখানে যে এই লাস্ট ম্যাথে ইএমএফ ক্যালকুলেশনটা মানে কোনটা আছে? লাস্টেরটা ইএমএফ ক্যালকুলেশনটা করে আমরা দেখাচ্ছি যে ইএমএফটা পজিটিভ মানে এটা স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস মানে সেলের অ্যানোড পার্ট করোশন হবে। এটা প্রুফ করার জন্য আমরা ইএমএফ ক্যালকুলেশন পর্যন্ত যাচ্ছি। ওকে, আর আমরা থিওরিটিক্যালি একটা জানি যে reaction নলেজ আছে। হিসেবে জানি যে অ্যানোড হলে করোশন। ওকে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাকে এই কন্টেনার সিলেকশন গুলো অ্যাডমিশন টেস্টে দেখবে যে এমসিকিউ তে আসবে যে এটাতে রাখা যাবে কিনা, ইয়েস নো ডিসিশন। তাহলে তুমি এই যে দেখবা যে ইএমএফ থেকে অ্যানোড ক্যাথোড বুঝতে পারলে বুঝতে পারবা যে রাখা যাবে নাকি যাবে না, শেষ। অ্যাডমিশনে এগুলো এমসিকিউ তে আর
এইচএসসি তে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এইচএসসি তে এটা 4 মার্কের কোশ্চেন। তার কারণ দেখা গেছে যে অ্যাডমিশন টেস্ট তো আমরা জানি যে বলা যায় যে এটা এক্সক্লুসিভ প্রিপারেশন, যে তোমার এক্সট্রিম প্রিপারেশন লেভেল থাকলে তখন তুমি যাচ্ছ। আর তখন দেখা যাচ্ছে যে দেখলেই, যেমন আমরা বলছি একটা সেল দেখলেই আমরা বলে দিতে পারছি ইএমএফ কত। ওকে, তো তাহলে এই পর্যন্তই, একটু প্র্যাকটিস করে দেখো। যে আমরা তাহলে নেক্সট ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে আমি দেখি পাওয়ার পয়েন্টটা পাঠিয়ে দিব, সেটা নিয়ে ডিসকাস করব। আর যদি কোনো প্রবলেম না থাকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টারটা আমাদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার হবে আর কি। ঠিক আছে তাহলে, জি স্যার। জি স্যার। ওকে, হ্যাঁ ভালো থাকো তাহলে, থ্যাংক ইউ।